আম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি তো অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের একজন সংগঠক। জি, আমি একজন সংগঠক। তো আমরা যতদূর জানি, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ একটি অবৈধ পাচারকৃত অর্থ নিয়ে ফেরত আনার বিষয়ে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে যাচ্ছে রাজপথে। হ্যাঁ, এই বিষয় নিয়ে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনেকবার স্মারকলিপি চিঠি দিয়েছে। তো আপনি যদি আপনাদের এই অহিংস বাংলাদেশ গণঅভ্যুত্থান এই সংগঠন সম্বন্ধে আপনি কি কিছু বলতেন যদি? আচ্ছা, সর্বপ্রথম সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি একজন সৎ ও আদর্শবান একজন ইউটিউবার, এবং যারা আমার এই ইউটিউবটা আপনার যে ইউটিউব চ্যানেলটা যারা দেখছে তাদের প্রতি অনুরোধ করব, যারা অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ এবং বাংলাদেশের যে দুর্নীতি বিরুদ্ধে যারা সৎ ও আদর্শবান, তারা যেন আপনার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুক। তো আসলে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ একটি সিভিল রাইটস সংবিধানের একটা বৈধ সংগঠন। আপনারা জানেন যে বাংলাদেশে বৃহত্তর গণ আন্দোলনের রূপরেখা, যেটা আমরা মনে করি 25শে নভেম্বর সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ এসেছে এই আইন ও সংস্থা গঠন করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, বিভিন্ন দুর্নীতিবাজ পাচারকারীরা এটাকে একটি সরকার বিরোধী আন্দোলন বলে ধামাগ্রস্ত করেছে এবং ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু আমরা দেখেছি, যেই দেশে মায়ের গর্ভে থাকার শিশু পুষ্টির অভাবে মৃত্যু হয়, সেই দেশে পাচার মেনে নেওয়া যায় না। আপনি একজন যদি সুস্থ এবং সৎ আদর্শবান মানুষ হন, তাহলে আপনার মায়ের প্রতি যদি আপনার দরদ থাকে, তাহলে একটি কথা স্পষ্ট মনে রাখবেন, যে যেই দেশে মায়ের গর্ভে থাকা শিশুর পুষ্টির অভাবে মৃত্যু হয়, সেই দেশে পাচার মেনে নেওয়া যায় না। অথচ আমরা লক্ষ লক্ষ কোটি টাকা সরকারকে ট্যাক্স দিই। কেন দিই? রাষ্ট্রের অবকাঠামো উন্নয়নের জন্য। আমরা কোটি কোটি টাকা ট্যাক্স দিচ্ছি রাষ্ট্রের অবকাঠামো উন্নয়নের জন্য। 53 বছরে তারা এই উন্নয়নের নাম দিয়ে আমাদের থেকে হাজার হাজার কোটি টাকা ট্যাক্স নিয়েছে। সেই টাকার বড় একটি অংশ কুচক্র, দুর্বৃত্ত এবং আইনের অপব্যবহার, অপশাসনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। সেই টাকা অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা এবং সামাজিক সংগঠনের নেতারা বিন্দুরা, তারা পাচারকৃত অর্থ ফেরত আনতে চায়। কিন্তু একটি জাতীয় সংস্থা, শুধু অহিংস গণঅভ্যুত্থানের সাথে একটি সমস্যা হলো যে, আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন আগে বলেছে যে তারা পাচারকৃত অর্থ ফেরত আনবে এবং সেই টাকা দিয়ে কিছু ক্ষতিগ্রস্ত ব্যাংকে রাখবে এবং কিছু অর্থ একটি ফান্ড গঠন করে জনসাধারণকে এটা ব্যবহার করার জন্য একটি ফান্ড গঠন করবে। কিন্তু দেখেন, টাকা তো আর ব্যাংক থেকে বা বাতাসে উড়ে যায়নি, ব্যাংকের মাধ্যমেই। কেন, বাংলাদেশের টাকা তো আর ডলার হয়েছে, বাংলাদেশের টাকা ডলার হয়েছে, ডলার থেকেই ব্যাংকের মাধ্যমেই তো টাকাটা পাচার হয়েছে। অর্থাৎ আমাদের দেশে যে পাচার প্রক্রিয়া, সেটা ব্যাংকের মাধ্যমে হোক, আইনের মাধ্যমে হোক, হুন্ডির মাধ্যমে হোক, যেভাবেই হোক পাচার হয়ে গিয়েছে। তো এই যে পাচারকৃত অর্থ দিয়ে যদি আমরা আমাদের গর্ভবতী মাদেরকে পুষ্টির খাবার কিনে দিতে পারতাম, এই যে আমাদের যে সমস্যা, বেকারত্ব সমস্যার, সেটাও আমাদের দূর হতো। লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্বাহের জন্য এই টাকা ব্যবহার করা যেত। আজকে দেখুন, আমার থেকে যদি 10 টাকা যায়, তাহলে আমি রিস্কাওয়ালাকে দিচ্ছি, রিস্কাওয়ালা আবার দিচ্ছে গাড়িওয়ালাকে, গাড়িওয়ালা মুদিওয়ালাকে। এভাবে টাকা কিন্তু 10 টাকার টাকা কিন্তু এক পর্যায়ে 100 টাকা পরিণত হচ্ছে বা 1000 টাকা পরিণত হচ্ছে। তাহলে এই যে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে আছে, সেই সকল টাকা যদি বাংলাদেশে ফেরত আসে, তাহলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে। কিন্তু আপনি যদি একজন সুস্থ এবং সৎ মানুষ হয়ে থাকেন, মায়ের প্রতি যদি আপনার একটু ভালোবাসা থাকে, তাহলে একটি কথা কল্পনা করুন, যে আমাদের এই যে বাংলাদেশে যে সকল হাসপাতালগুলি আছে, সেই সকল হাসপাতালগুলি আপনি একটু গিয়ে দেখবেন যে হাজার হাজার শিশু পুষ্টির অভাবে জন্ম নিচ্ছে বাংলাদেশে। কেন? তার মায়ের পুষ্টির খাবার, ওই পুরুষটি তার স্ত্রীর পুষ্টি খাবার যোগান দিতে পারেনি। যদি পারতো, তাহলে সেই শিশুটি মায়ের গর্ভ থেকে পুষ্টির অভাবে বাংলাদেশে কোন হাসপাতালে আছে যে মায়েদেরকে
আয়রনের ওষুধ বা বিভিন্ন ক্যালসিয়ামের ওষুধগুলি ফ্রি দেয়। গুটি কয়েক সংস্থাটা ঘরে ঘরে গিয়ে, কিন্তু বেশিরভাগই সংস্থাগণ বা সরকারের যে স্বাস্থ্যকর্মী বলেন বা সরকারের যে ব্যবস্থা, এটা কিন্তু প্রত্যেকটি ঘরে মায়ের কাছে গিয়ে গিয়ে পুষ্টির যেই আয়রন ট্যাবলেট সেটা কিন্তু দিতে পৌঁছাতে পারে না। কেন পারে না? পর্যাপ্ত টাকা নেই। পর্যাপ্ত টাকা না থাকার কারণে শিশু দেখা যায় পুষ্টির অভাবে মৃত্যুবরণ হয়। অনেক সময় শিশু অকাল চলে আসে। এই কারণে আমাদের দেশে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। তা আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশবাসীর প্রতি অনুরোধ জানাবো, অবিলম্বে পাচারকৃত অর্থ উদ্ধার করে একটি জনগণের কল্যাণের জন্য একটি ফান্ড গঠন করে, আর সেই ফান্ডের মাধ্যমে যাতে সকল পুরুষদেরকে বেকার পুঁজিহীন ব্যক্তিকে যেন পুঁজির ব্যবস্থা করে, এবং আমাদের মা বোনদের যেন একজন পুরুষের সাথে কিন্তু দুজন মানুষের সম্পর্ক আছে বা পাঁচজন পরিবারের সম্পর্ক আছে। একজন পুরুষ যখন ইনকাম করে, সেই ইনকামের টাকা সেই একা খায় না, তার পরিবারকে পিছনে ব্যয় করে, তার সন্তানের পিছনে ব্যয় করে, তার বাবা মায়ের পিছনে ব্যয় করে। তাহলে ওই পুরুষকে অর্থনৈতিকভাবে সচ্ছল করার দায়িত্ব ছিল রাষ্ট্রের। কিন্তু রাষ্ট্রে যখন 53 বছরে দুর্বৃত্ত সন্ত্রাসী গোষ্ঠীর শাসন ব্যবস্থার কারণে ওই পুরুষটি তার পুঁজি শূন্য হয়ে দাঁড়িয়েছে, রাজনীতিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পুরুষটি এই পুঁজির কারণে সে আর্থিক অবস্থা জীবনের উন্নতি করতে পারছে না। আজকে আমি সরকারের প্রতি অনুরোধ করব, তারা তো 52 বছর রাষ্ট্র চালিয়েছে, তাহলে 52 বছর যে রাষ্ট্র যারা চালিয়েছে তারা তো ভুল করেছে। আপনি তো ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আপনাদের ভুল মেনে নেওয়া যায় না। কেননা এই ভুলের মাসুল দিয়েছিল হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব আজকের বাংলাদেশ। কিন্তু গুটি কয়েক মানুষের জন্য যদি আবার দ্বিতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়, তাহলে আমাদের মনে, তরুণদের মনে যে কষ্ট, সেই কষ্ট থেকে যাবে। তাই সরকারের প্রতি অনুরোধ করব, অবিলম্বে সেই কষ্টটা যাতে তরুণ প্রজন্ম ভোগ করতে না পারে। আমাদের যে সন্তান জন্ম হবে, আমি তো সেই সন্তানকে পুষ্টিকর বাংলাদেশ দেখতে চাই। আমার যে সন্তান জন্ম হবে, সেই সন্তান যেন আইনের অপব্যবহারে নির্যাতিত নিপীড়িত না হয়। আমার যে সন্তান বাংলাদেশে থাকবে, সেই সন্তান যেন ভোটার অধিকারের জন্য রাজপথে আসতে না হয়। আমার যে সন্তান বাংলাদেশে থাকবে, সেই সন্তানকে যেন ভূমিহীন না করা হয়। কিন্তু আজকে আমরা দেখেছি পরিস্থিতিটা ভিন্ন। একটি দলবদ্ধ গোষ্ঠী পরিবর্তন করে রাষ্ট্রের একটি কাঠামোকে পরিবর্তন না করে একটি একমুখী আচরণ করছে, যার জন্য আমরা আমাদের জীবন দিয়ে, আমি যেখানে 5 আগস্ট, অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি 5 আগস্ট কী করেছিলাম। আমি 5 আগস্ট কল সেন্টার 99 কল সেন্টারের গেটের সামনে হাতে লাঠি ছিল, লাঠি নিয়ে দাঁড়িয়েছিলাম। ওখানে 12 থেকে 15 জন পুলিশ কর্মকর্তা, তারা যেই পোশাক পরেছে সেই পোশাক খুলে বাইরে বেরোতে চেয়েছিল। আমি সেই পোশাক পরিবর্তনের সহযোগিতা করেছি। 12 জন মানুষকে আমি তার আত্মরক্ষার জন্য, জীবন রক্ষার জন্য কাজ করেছি। তাহলে এই যে আমাদের যে চেতনাটাকে, সেই চেতনাটাকে যদি আমরা ধরে না রাখতে পারি, তাহলে আমাদের জীবন ব্যর্থ। আমরা যদি সেই সংস্কার করতে না পারি, তাহলে আমাদের জীবন ব্যর্থ। এই ব্যর্থতা জীবন আমাকে যেমন টানতে হবে, আমার পরিবারকেও টানতে হবে, আমার সন্তানকে টানতে হবে। তাই আমি তরুণ প্রজন্মের প্রতি ও দেশবাসীর প্রতি অনুরোধ করব, পূর্বের সরকারগুলি যেভাবে ভুল করেছে, আপনারা সেই ভুল করবেন না। আপনারা অতি দ্রুত একটি সংস্কারের রোডম্যাপ চান, চান। আজকে আমাদের মধ্যে একটি বিবাদ তৈরি হয়েছে যে নির্বাচন আগে না সংস্কার আগে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের একটি ঘোষণা দিয়েছে, আপনারা জানেন, কিন্তু সংস্কারের তো কোনো ঘোষণা আসলো না যে আপনি কি কাজ করবেন এবং পরবর্তী নির্বাচনকালীন সরকার কি কাজ করবে। এই যে একটি ঘোষণা আমরা চেয়েছিলাম আমাদের তরুণদের মধ্যে, সেটা কিন্তু আমরা পাইনি। আমরা হতাশা নিয়ে আমরা আগাতে চাই না। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় বুদ্ধি আসবে এবং সরকার একটি নির্বাচনের রোডম্যাপ সহকারে একটি সংস্কারের একটি রোডম্যাপ ঘোষণা করবে, এবং সেই নির্বাচন এবং সংস্কারের যে রোডম্যাপ ঘোষণা হবে, সেটা যেন জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। জনগণের যেটা চেয়েছিল, যে তরুণ প্রজন্ম যে রক্ত দিয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, আমাদের বোনদেরকে রাস্তায় পিটিয়েছিল, সেটা কি আমরা দেখেছি। আমাদেরকে গুলি করা হয়েছিল, সেটাও আমরা দেখেছি। তাহলে আমরা যদি
এখন যদি সেই সংস্কারের রোডম্যাপ এবং সংস্কারের যে একটি রোডম্যাপ আমরা চেয়েছিলাম সেটা যদি এখন না পাই, আমাদের তরুণদের মধ্যে হতাশা তৈরি হবে। আজকে যারা আমার এই ভিডিও দেখছেন, আমি প্রতি অনুরোধ করব, আপনারা এটাকে শেয়ার করে দেশবাসীকে সুযোগ করে দিবেন। আমার যেই আপনারা এটাকে শেয়ার করে দেশবাসীর কাছে পৌঁছে দিবেন এবং সরকারের কাছে পৌঁছে দিবেন। আমার যে কথাগুলো যেন সরকারের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিবেন। মিডিয়া ভাইদেরকে অনুরোধ করব, যারা ভিডিও দেখেন, যারা সামাজিক আন্দোলন করতে চান, তারাও আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।